This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ, শুরুতেই যে খবর, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রাজ্যের ভূমিকা প্রশ্নের মুখে। আসুন আপনাদেরকে বিগ বলে কিছু ইনফরমেশন দিই এই সংক্রান্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রাজ্যের ভূমিকা প্রশ্নের মুখে। কেন? মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত রোখায় কি রাজ্যের মূল লক্ষ্য? এই প্রশ্ন আসছে, মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত রোখায় কি রাজ্যের মূল লক্ষ্য? রাজ্যের সওয়ালে চাকরিহারাদের চাকরি বাঁচানোর তাগিদ নেই। কেন নেই? প্রশ্ন অনেক উঠছে শুভজিৎ। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। গতকাল আমরা দেখলাম একটা দীর্ঘ শুনানি হলো, কিন্তু রাজ্যের তরফ থেকে একটা বিন্দু উচ্চারণ করা হলো না যে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য তারা কি ভাবছে। তারা কোনো আবেদন পর্যন্ত করলো না। আর এখানেই তো প্রশ্ন, তাহলে রাজ্য সুপ্রিম কোর্টে কেন গেছে? চাকরি হারাদের জন্য নাকি নিজেদের জন্য? দেখো, সেইটাই কিন্তু সেই জায়গা থেকে রাজ্যের ভূমিকা বারবার প্রশ্নের মুখে উঠছে। খালি গতকালের যে শুনানি তা নয়, প্রথম দিনের যে শুনানি হয়েছিল সেই সময়ও কিন্তু দেখা গিয়েছিল যে রাজ্য অনেক বেশি তারা ফোকাসড একটি আবেদন নিয়ে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল সুপার নিউমেরারি পোস্টের পেছনে যে ক্যাবিনেটের সিদ্ধান্ত, সেখানে কার কি ভূমিকা ছিল সেটা সিবিআই তদন্ত করে দেখবে। এবং সেই জায়গা থেকে আশঙ্কা তৈরি হয়েছিল যে এই ক্যাবিনেট যারা এই সুপার নিউমেরারি পোস্টের ক্ষেত্রে তাদের মত পোষণ করেছিলেন বা তারা সবুজ সংকেত দিয়েছিলেন, তারাও কি তাহলে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত? দুর্নীতিকে তারা প্রশ্রয় দিয়েছেন বা সরাসরি জেনে শুনে তারা সেই দুর্নীতি করতে দিয়েছেন? এবং সেই জায়গা থেকে সেখানে ক্যাবিনেটের সদস্যদের কার কি ভূমিকা ছিল সিবিআই রেডারে এলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু কাস্টাডিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছিল। এবং সেই জায়গা থেকে রাজ্যের মরিয়া আবেদন ছিল এই তদন্ত বা তাদেরকে এই মুহূর্তে যাতে এই তদন্তের আওতার বাইরে রাখা যায় বা তাদেরকে এই নির্বাচনের সময় তাদের কোনোভাবে ডাকা না হয়, জিজ্ঞাসাবাদ না করা হয়, এটাই ছিল মূল আবেদন। এবং সেখানে কোথাও যেন লঘু হয়ে গিয়েছিল, কার্যত নীরব ছিল রাজ্য। চাকরি হারাদের চাকরি তারা কিভাবে ফেরত দেবে বা যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবেন কিভাবে, তাদের চাকরি যাতে না হারায় সেই জায়গাটা। এবং সেখান থেকে এটা খুব স্পষ্টভাবে আইনজ্ঞদের একটা অংশ বলছেন যে রাজ্যের মূল উদ্দেশ্য কিন্তু এই দুর্নীতি ঢাকতে, এই দুর্নীতির পেছনে থাকা মূল পান্ডাদের আড়াল করা, চাকরি হারাদের চাকরি ফেরত যারা পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো মাথা ব্যথা নেই। সিজার, দেখো, আমরা রাজ্যের শাসক দলের মন্ত্রী বলো বা শাসক দলের হেভিওয়েট নেতা বলো, তাদেরকে বিভিন্ন সময় দেখছি নির্বাচনের বিভিন্ন জনসভা থেকে তারা বলছেন তারা চাকরি হারাদের পাশে আছেন, যোগ্য চাকরি প্রাপকদের পাশে আছেন। তারা মুখে এক কথা বলছেন রাজনীতির মঞ্চ থেকে, কিন্তু কার্যক্ষেত্রে সুপ্রিম কোর্টে টু শব্দ করছেন না রাজ্যের আইনজীবী। আমরা আসবো সিজার, তবে তার আগে যারা চাকরি হারানোর পর অনশন করছিলেন গতকাল সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কিছুটা স্বস্তিতে, কি বলছেন তারা শোনাবো। রাজ্য সরকার তথা এসএসসি তথা পর্ষদে তারা আমাদেরকে আজকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। তারা আজকে আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করছে নিজেরা বাঁচার, এবং তার সাথে যাদেরকে তারা টাকা নিয়ে ব্যাকডোর দিয়ে চাকরিতে ঢুকিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। দেশের প্রধান বিচারপতি সহ আপনাদের সকলকে জানাতে চাই, যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন তাদেরকে এই বিদ্যালয় শিক্ষা থেকে তাড়ান। এই সেগ্রিগেশনটা এসএসসি করুক, শুধু মুখের কথা নয়, তারা যেন প্রকৃত তথ্য দিয়ে। আপনি বলছেন শুধু মুখের কথা নয়, আপনারা কি মনে করেন যে এসএসসি এই যে আপনারা বৈধ 19,000 সেই তালিকা সঠিকভাবে তুলে দিতে পারবে? কারণ ওএমএস শিট নিয়ে কিন্তু যে একটা প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। না, সেই কথাটা বলছি, এসএসসির উপরে আমাদের ভরসা নেই, ছিল না। কারণ এই এসএসসির কাছে হাইকোর্ট 12 বার চেয়েছে যে আপনারা যোগ্যদের তালিকা দিন, অযোগ্যদের তালিকা দিন। এসএসসি গড়িমসি করেছে, বিভিন্ন প্রভাব খাটিয়েছে। চাকরিহারারা কি বললেন আপনাদেরকে শোনালাম, কিন্তু সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশের পর বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া মিলেছে শুভেন্দু অধিকারীর, বলেছেন দিলীপ ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, মোহাম্মদ সেলিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। শোনাবো আপনাদেরকে। সুপ্রিম কোর্টও জানতে চায় চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে, আমাদের তাড়াহুড়া নেই। সব তদন্ত চলবে, সব জায়গায় এই মিটিংগুলো হয়েছে এই জন্য
যে কত লোকের কাছ থেকে টাকা নেওয়া হবে, কত টাকা নেওয়া হবে, কে কে খাবে, এই চক্রান্ত হতো। যে সমস্ত কিছু তদন্ত হলে বেরিয়ে আসবে সামনে। বহু মন্ত্রী যুক্ত আছেন, একজন দুজন চারজন নয়। আমাদের এখানকার এক এমএলএর লিস্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য 15 জনের, তার নিজস্ব প্যাডে সে চিঠি আমার কাছে আছে। দরকার আমরা এগুলো দেবো সিবিআইকে, তবে তো তদন্ত শুরু হয়েছে। কোনো নেতা টিএমসির, কোনো মন্ত্রী, এমএলএ, এমপি এর বাইরে নয়, সব ফাঁসবে। 30 লক্ষ পরীক্ষার্থী ছিল, 30 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কে আসল পাস করেছিল, কে নকল, সেটাই ডাউটফুল। এবার সুপ্রিম কোর্ট বারবার, চিফ জাস্টিস একবার দুবার না, আপনারা যদি পুরোটা যদি আর্গুমেন্টটা দেখেন আজকে, অন্তত 20 থেকে 25 বার বলেছে সেগ্রিগেট করবেন কি করে। বারবার বলেছে ওএমআর আপনারা রাখেননি কেন, আপনাদের কাছে ডেটা নেই কেন। সিবিআই পুরো তথ্য কালেক্ট করতে পারেনি, যে অল্প তথ্য কালেক্ট করেছিল সেখান থেকে 8,700 সামথিং জাল বা 500 সামথিং জাল পাওয়া গেছিলো, বাকিটা কেউ জানি না আমরা। পর্ষদ পর্ষদ করেনি। পর্ষদ এখানে চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে একটা, কারণ অযোগ্যদেরকে বাঁচাতে হতো। ক্যাবিনেটের সিদ্ধান্ত করে তিনি এক্সট্রা যখন ঝামেলা হয়েছে এক্সট্রা পদ তৈরি করেছেন, তাহলে এগুলো তো তার ইনভলভমেন্ট আছে এবং টাকা পয়সার লেনদেনে কাকুর স্বর আছে। রাজ্য সরকারের নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত। বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। তনিষ্ঠা, একটা বিষয় দেখো, রাজনীতি যারা করেন, রাজনীতির ময়দানে তারা তাদের মতন করে পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য অনেক কথা বলছেন, কিন্তু যারা চাকরি হারিয়েছিলেন, গতকাল পর্যন্ত অনশনে ছিলেন, কেঁদেছেন, আমরা তাদের কথা বলছি। আমরা এসএসসির কথা বলবো। এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে প্রস্তুত, কিন্তু কিভাবে এই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে, কোটি টাকার প্রশ্ন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, এসএসসি চেয়ারম্যান তোমাকে একান্ত সাক্ষাৎকারে বলছেন আপাত যোগ্য তারা, কিন্তু আপনি যদি বলেন তাদের শংসাপত্র দিতে তারা যোগ্য, আমি দিতে পারবো না। সেই এসএসসি গতকাল আদালতে অন্য কথা বলছে, যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে। আরে এসএসসি বুঝে কথা বলছে তো, গুরুত্ব বুঝে কথা বলছে তো। সুমন, দেখো, এসএসসিকে সুপ্রিম কোর্টের মামলায় যে করে হোক স্থগিতাদেশ আদায় করতে হতো, তার জন্য এসএসসি তার বক্তব্য পেশ করেছে, আইনজীবীরা তার আর্গুমেন্ট দিয়েছেন। কিন্তু এসএসসি কি করে এই যোগ্য অযোগ্য আলাদা করবে এই নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো ধারণা এসএসসির কাছে নেই। সুপ্রিম কোর্ট কালকে তার রায় পড়ার সময় বলেছে যে মোডালিটিস সেট করা হবে। সে মোডালিটিস কি হবে, কোন নির্দেশনামার উপর ভিত্তি করে যোগ্য অযোগ্য আলাদা করা হবে। বিশেষজ্ঞরা, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান, শিক্ষাবিদরা, তারা 3টে পদ্ধতির কথা বলছেন শুভজিৎ। এক হতে পারে ওএমআর পুনর্মূল্যায়ন করা, কিন্তু সেই ওএমআর এসএসসির কাছে নেই। সেক্ষেত্রে নাইসার ওএমআরকেই মেনে নিতে হবে, সেটা এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন। সম্ভাব্য উপায় 2 হতে পারে প্রত্যেকের একাডেমিক্স খতিয়ে দেখে আবার একটা ইন্টারভিউ নেওয়া। সেই প্রক্রিয়া হলে কিন্তু যোগ্যদের আবার যোগ্যতামান প্রমাণ করতে হবে। 3rd উপায় হতে পারে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস। সেটা হলে কিন্তু এত বছর পরে আবার যোগ্যদের চাকরির পরীক্ষায় বসতে হবে, যদিও ইন সার্ভিস শিক্ষকরা সেখান থেকে পার পাবেন। কিন্তু এই এত গন্ডগোল, এত সমস্যা কেন? এসএসসি তার সার্ভার থেকে শুধুমাত্র ওএমআর এর হার্ড কপি ডিস্ট্রয় করেনি, ডিজিটাল কপিও ডিস্ট্রয় করে দিয়েছে। ফলে এত সমস্যা সূত্রপাত। এখন দেখার এসএসসি কি উপায়ে চাল কাঁকড় আলাদা করে। মানে এখনো পর্যন্ত কি এসএসসির ওপর ভরসা রাখা যায় সুমন? এটাও কিন্তু প্রশ্ন উঠছে, কারণ এই এসএসসিকেই তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে তাদের অবস্থান পাল্টাতে, বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করতে। নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো।